সেরিব্রাল স্ট্রোক কেন হয়, আসলে সেরিব্রাল স্ট্রোক কিভাবে বুঝবো যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে, এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমরা হাজির বাইপাসের ধারে এক বেসরকারি হসপিটালে। আজকে আমাদের অতিথি বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর সঞ্জয় ভৌমিক। নমস্কার, আমি ডক্টর সঞ্জয় ভৌমিক। আমি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে সিনিয়র কনসালটেন্ট নিউরোলজিস্ট হিসেবে কাজ করছি। আজকের বিষয় সেরিব্রাল স্ট্রোকটা হচ্ছে ব্রেনের ব্লাড ভেসেলের সাডেন একটা আইদার বন্ধ হয়ে গেছে, অক্লুশন, অথবা ব্লাড ভেসেলটা রাপচার করেছে। নর্মালি ব্লাড ভেসেল অক্লুশন বা বন্ধ হয়ে যাওয়ার ঘটনাটা অলমোস্ট 80%, আর রক্তক্ষরণ মানে ব্লাড ভেসেল রাপচার হয়ে রক্তক্ষরণটা হয় অলমোস্ট 20% পেশেন্টের। এখন কারণগুলো ডিফারেন্ট ইসের জন্য ডিফারেন্ট কজ রয়েছে। যেমন সেরিব্রাল আর্টারিগুলো যখন বন্ধ হয় তার জন্য ইউজুয়ালি কারো যদি ডায়াবেটিস থাকে, কারো যদি হাইপারটেনশন থাকে, কেউ যদি কোলেস্ট্রল বেশি থাকে, কারো যদি রেগুলার স্মোকিংয়ের হিস্ট্রি থাকে, কারো যদি হার্ট ইরেগুলার চলে, এইসব বিভিন্ন কারণে স্ট্রোক হতে পারে। অথবা কারো যদি কনজেনিটালি ব্লাডগুলো ক্লট করার প্রবণতা থাকে, অথবা এমন কোনো ওষুধ নেয়, হরমোন জাতীয় ওষুধ নেয় যেগুলোতে ব্লাড ক্লট করার প্রবণতা থাকে, যেমন অনেক ক্যান্সারের ব্লাড ক্লট করার প্রবণতা থাকে, তাদের এইসব রক্তনালী বন্ধ হওয়ার চান্সটা বেশি হয়। আর যাদের নাড়িগুলো রাপচার করে তাদের ইউজুয়ালি যখন ব্লাড প্রেশার কন্ট্রোলে না থাকে, যখন ফ্লাকচুয়েশন হয়, তখন লং স্ট্যান্ডিং হাইপারটেনশন থাকলে তাদের ব্লাড ভেসেলের ওয়ালগুলো ফ্রেজাইল হয়ে যায়, সেই জন্য ওদের ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে গেলে রক্তক্ষরণ হয়। অথবা রক্তের নালী যদি কোনো সময় কনজেনিটালি অ্যাবনর্মাল থাকে, যেন আমরা বলি অ্যানিউরিজম রয়েছে বা আর্টিরিওভেনাস ম্যালফরমেশন রয়েছে, তাহলে কিন্তু এগুলো ইয়ং পেশেন্টের অনেক সময় রাপচার হয়ে রক্তক্ষরণ হতে পারে। স্ট্রোকটা একটা হচ্ছে ইনফেকশন, একটা হচ্ছে ইন্টারনাল হ্যামারেজ। দুটো আলাদা। আমি যেটা বললাম যে হ্যামারেজটা হচ্ছে একটু আনকমন, 80% লোকের ইনফ্যাক্ট হয়, 20% পেশেন্টের ইউজুয়ালি হ্যামারেজ হয়। তবে একটু ইন্ডিয়ান কমিউনিটিতে একটু হ্যামারেজটা বেশি হয়। কিছু ইনিশিয়াল সিমটমস সব বাড়ির লোকদের জানা উচিত, যেগুলো হলেই সঙ্গে সঙ্গে নিয়ার বাই বড় হসপিটালে অ্যাটেন্ড করা উচিত। যেমন কারো হঠাৎ করে ফেসের অ্যাঙ্গেল ডেভিয়েশন হয়ে গেল, কথা বলতে অসুবিধা হচ্ছে, একদিকে উইকনেস ডেভেলপ করেছে, অথবা হাঁটাচলা করতে গেলে টলমল খাচ্ছে, হঠাৎ করে ভিশন একদিকে চলে গেল, বা কারো হঠাৎ করে আনকনসিয়াস হয়ে গেলেন, বমি হলো, মাথা ব্যথা হলো, তখন তাড়াতাড়ি স্ট্রোক ভেবেই হসপিটালে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার দরকার আছে। সেরিব্রাল স্ট্রোক আর হেমারেজ অলমোস্ট সেম। হেমারেজে হেডেক ভমিটিংটা বেশি হয়, ইনফ্যাক্টে হেডেক ভমিটিংটা কম হয়। কিন্তু ইনফ্যাক্টের সময় একটা সবসময় আমরা বলি যে যখনই এরকম সিমটমস হবে, যত তাড়াতাড়ি হসপিটালে পাঠানো যায় তত তাড়াতাড়ি পেশেন্টের জন্য ভালো। কারণ পেশেন্ট একটা উইন্ডো পিরিয়ডের মধ্যে এলে সেই আর্টারিটা যেটা ক্লট করেছে ওটা ইঞ্জেকশন দিয়ে ওটা ডিজলভ করে দেওয়া যায়, অথবা আর্টারির ভিতরে ক্যাথেটার ঢুকিয়ে অ্যাঞ্জিওগ্রাফির মতো ওই ক্লটটা বের করে দেওয়া যায়। সুতরাং পেশেন্টের নিউরোডেফিসিট অনেক কম হয়। তো সেই পাবলিক অ্যাওয়ারনেসটার জন্য এই সিমটমসগুলো খুব জরুরি, এটা পেশেন্টের রিলেটিভদের সবাইকে জানা উচিত। যাদের পুয়ারলি কন্ট্রোল ডায়াবেটিস, পুয়ারলি কন্ট্রোল হাইপারটেনশন, পুয়ারলি কন্ট্রোল কোলেস্টেরল লেভেল, তাদের যদি কেউ আবার সঙ্গে স্মোকিং করে, তাদের এই স্ট্রোক হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। পেশেন্টের অ্যাকুট স্ট্রোক হলে 4.5 আওয়ার্সের মধ্যে আমরা হসপিটালে পৌঁছলে একটা ইঞ্জেকশন দিতে পারি। যদি দেখি যে ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা আরেকটু ইনভেস্টিগেশন করি, অ্যানজিও করি, যখন দেখি যে বড় আর্টারি অক্লুশন হয়েছে, তখন হয়তো ইঞ্জেকশন হয়তো কাজ করবে না, তখন আমরা অ্যানজিও করে ক্যাথেটার ঢুকিয়ে ওই মেকানিক্যাল থ্রম্বেক্টমি বলে আমরা ওই ক্লটটা
বের করে নিতে পারি। সেই জন্য এই উইন্ডো পিরিয়ডটা হার্ট অ্যাটাকের মতো সেরিব্রাল ইনফাকশনের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। যখনই একটা পেশেন্টের রক্তের নালী বন্ধ হয়ে যাচ্ছে তখন ইমিডিয়েটলি সেলগুলো অনেকটা ড্যামেজ হয়ে যায় এবং আশেপাশের যে সারাউন্ডিং এরিয়াটা থাকে ওইটাকে আমরা পেনাম্বরা জোন বলি। মানে পেশেন্টের ওই জায়গাটা ব্লাড সার্কুলেশন কম আছে কিন্তু ওই সেলগুলো তখনও ভায়াবেল। তো আমাদের টার্গেট হচ্ছে ওই জায়গাটা যদি আমরা বাঁচিয়ে দিতে পারি, আইদার ওই ইঞ্জেকশন দিয়ে অথবা ক্লটটা বের করে দিয়ে ব্লাড সার্কুলেশন যদি রিস্টোর করা যায়, তাহলে ওই জায়গাটা যদি আমরা বাঁচিয়ে দিতে পারি তাহলে পেশেন্টের ডেফিসিট কম হবে। কারণ ওই নালে ওই ইনফেকশনের এরিয়াটা অনেকটা বেড়ে যায় এবং পেশেন্টের ডেফিসিটটা অনেকটা হয়ে যায়। কতটা কার কি নিউরোডেফিসিট হবে এটা ডিপেন্ড করে ব্রেনের কোন পোর্শনটায় অ্যাটাকটা হয়েছে, কোন পোর্শনে রক্তনালী বন্ধ হয়েছে, কোন জায়গাটা ড্যামেজ হয়েছে। কারো হয়তো শুধু স্পিচ এরিয়াটা ক্লট হলো, সেখানে পেশেন্টের শুধু কথা বলতে অসুবিধা হচ্ছে, তার হয়তো প্যারালিসিস হলো না। যদি প্যারালিসিস হতে গেলে কী হয়, যেখানে হাত পা নাড়ার নার্ভগুলো থাকে, ফাইবারগুলো থাকে, ওইখানে যদি কোনো ঝামেলা হয়, আইদার রক্তক্ষরণ হলো বা রক্ত সঞ্চালন বন্ধ হয়ে ওখানে ড্যামেজ হলো, তখনই লোকের প্যারালিসিস হয়। স্ট্রোকের ক্ষেত্রে মেডিসিনটাই মেইন ইম্পর্টেন্ট, কিন্তু কারো যদি মাইনর স্ট্রোক হয়, যাতে ওই স্ট্রোকগুলো আবার বড় ধরনের না হয়, তখন আমরা ইনভেস্টিগেশন করি যে কোথাও কোনো এইখান থেকে হার্ট থেকে যে বড় আর্টারিগুলো নেক দিয়ে উপরে যায়, সেই আর্টারিগুলো যদি মোর দ্যান 70% এবং লেস দেন 99% ব্লক থাকে, তাহলে হার্টের মতো এখানে স্টেন্ট করা যেতে পারে বা একটা ক্যারোটিড এন্ডোক্টমি করা যেতে পারে, যাতে আগে কোনো দিন স্ট্রোকের সম্ভাবনা অনেকটা কমানো যায়। বেসিক্যালি মেডিসিনের সঙ্গে সঙ্গে পেশেন্টের লাইফস্টাইল, ডায়েট হ্যাবিট এইগুলো খুব জরুরি। পেশেন্টের রেগুলার এক্সারসাইজ, আমরা যেটা বলি অ্যাটলিস্ট 30 মিনিটস করে প্রতিদিন, সপ্তাহে 5 দিন রেগুলার এক্সারসাইজ খুব জরুরি। কারো ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশার মনিটর করা, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখা, লো সল্ট ডায়েট খাওয়া, লো ফ্যাট ডায়েট খাওয়া, এবং এভরি 3 মান্থস কোলেস্ট্রলগুলো চেক করে, ওগুলোর এলডিএল কোলেস্ট্রল বলে যেটা, সেটা লেস দ্যান 70 হওয়ার কথা, সেটা ওষুধগুলো অ্যাডজাস্ট করা। আবার যাদের ব্লাড সুগার থাকে তাদের তো ডেফিনেটলি ডায়াবেটিক ডায়েট। আমরা ওভারঅল যেটা বলি মেডিটেরিয়ান ডায়েট, সেটা হচ্ছে যে হার্টের জন্য ভালো, কারণ দুটোতেই প্যাথোফিজিওলজি একই রকম, সেই জন্য ডায়েট কন্ট্রোলটা খুব জরুরি। এবং রেগুলার ব্লাড প্রেশার, সুগার, কোলেস্ট্রল এগুলো চেক করে এগুলো কন্ট্রোলে রাখা, অ্যাপার্ট ফ্রম দ্য ডায়েট, স্মোকিং বন্ধ করা, রেগুলার এক্সারসাইজ, এগুলো দরকার। পেশেন্ট যখনই কোনো দিকে ডেফিসিট থাকে বা স্পিচ প্রবলেম থাকে, তাদের ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি খুব জরুরি। কারণ নাহলে কী হবে, মাসেলগুলো স্টিফ হয়ে যায়, মাসেলগুলো কন্ট্রাকচার হয়ে যায়, এবং নিউরো রিহ্যাবিলিটেশন একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস স্ট্রোকের পরে। এবং আজকাল বড় বড় হসপিটালে সেই জন্য নিউরো রিহ্যাবিলিটেশনে আলাদা আলাদা সেন্টার খুলছে। সেইগুলোতে পোস্ট স্ট্রোক পেশেন্টগুলো আফটার অ্যাকুট স্টেজ ওভার হয়ে গেলে ওই রিহ্যাবিলিটেশন সেন্টারে ট্রান্সফার করে দেওয়া হয়। একটা লোকের যখন অতগুলো রিস্ক ফ্যাক্টর থাকে সঙ্গে, তাদের রিস্ক ফ্যাক্টরসগুলো কন্ট্রোল করাটা খুব জরুরি। সঙ্গে ব্লাড থিনার যেগুলো দেওয়া হয়, বিভিন্ন ধরনের ব্লাড থিনার আছে, বিভিন্ন ডিজিজের জন্য বিভিন্ন রকম দেওয়া হয়। যেমন অ্যাসপিরিন নিশ্চয়ই শুনেছেন, আর একটা ক্লোপিডোগ্রেল বলে একটা ট্যাবলেট আছে। এবং যাদের হার্ট ইরেগুলার চলে তাদের ব্লাড পাতলা রাখার ওষুধগুলো একটু অন্য। এইগুলো রেগুলার এর জন্যই দেওয়া হয় যাতে সেকেন্ড স্ট্রোক না হয়। কিন্তু অনেক পেশেন্টেই প্রথমে একটু ইমপ্রুভ হওয়ার পরে ওই মেডিসিনগুলো হুট করে বন্ধ করে দেয়, সেই জন্যই অ্যাকচুয়ালি বারবার স্ট্রোক হতে থাকে। লাইফ স্প্যান অনেকটাই কমে, ডিপেন্ডিং on কতটা বড় স্ট্রোক হয়েছিল। মানে সেরিব্রাল হেমোরেজ হলে তো ডেফিনেটলি অনেকটা সেল ড্যামেজ হয় এবং সেগুলো রিকভারি খুব কম হয়। সেই জন্য পেশেন্টগুলো যারা অনেকটা বেশি ধরনের স্ট্রোক হয়, বেডরিডেন হয়ে পড়ে, তাদের বেডরিডেন অবস্থায় বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, নিউমোনিয়া হয়, তারা তাড়াতাড়ি এক্সপায়ার করে যায়।
পাবলিক অ্যাওয়ারনেসটা খুব দরকার, যে লাইফস্টাইল মডিফিকেশনটা খুব জরুরি, রেগুলার এক্সারসাইজ খুব জরুরি, মেডিটেরিয়ান ডায়েট হ্যাবিট অ্যাপ্লাই করা খুব জরুরি, জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করা উচিত, স্মোকিং বন্ধ করা উচিত, তারপরে ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো থাকলে তার সঠিক চিকিৎসা করা দরকার এবং কন্ট্রোলে রাখা দরকার এবং রেগুলার ডাক্তার দিয়ে ফলো আপ করা দরকার। অসংখ্য ধন্যবাদ ডক্টর সঞ্জয় ভৌমিককে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ নিতে দেখতে থাকুন মেডিটিপস। দেখতে থাকুন, শুনতে থাকুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলুন। আর হ্যাঁ, যারা মেডিটিপস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, করে নিয়ে পাশের যে বেলটি রয়েছে সেই বেলটিকে বাজিয়ে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com। এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।